ডাকসু নির্বাচন শেষ। ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, সামনে আসছে চাকসু এবং রাকসু। সব মিলিয়ে এই সকল ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল, সেই ফলাফলের জাতীয় রাজনীতিতে প্রভাব এবং জাতীয় রাজনীতির বর্তমান হকিকত, এই সব কিছু নিয়েই আজকের স্বপ্নধরা স্বাধীন সংলাপ। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাজনীতির হার জিত, এই রেখেছি আজকের শিরোনাম। আমি মাশরায়েক শশী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন আজকের আয়োজনে, চলুন তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও সাংস্কৃতিক সংগঠক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সাথে আজকে আমাদেরকে সময় দিয়েছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আসতে চাই প্রথমে। ডাকসু নির্বাচনের ফলাফল তো আমরা দেখলাম, ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, ওদিকে চাকসু অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানেও অনেকটা বলা যায় না ঠিক ছাত্রদল সুবিধাজনক অবস্থানে আছে। সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের অবস্থান নিয়ে বিএনপি কোনো অশনি সংকেত দেখছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন যে প্রায় 17 বছর ধরে যে 1/11 সময় থেকে জাতীয়তাবাদী ছাত্রদল একটা বিরূপ পরিবেশের মধ্য দিয়ে গিয়েছে এবং জাতীয়তাবাদী ছাত্রদল বিশেষ করে 15 বছর জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কোনো হলে জাতীয়তাবাদী ছাত্রদল থাকতে পারে নাই এবং ওইখানে ছাত্রছাত্রীদের সাথে ছাত্রী হলেও থাকতে পারে নাই এবং এদের সাথে যে ইন্টারাকশনটা ওটা ওভাবে হয়ে ওঠেনি। গেলে 2 নম্বর হচ্ছে, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এর আগে আওয়ামী লীগ আমলে নতুন ভিসি হওয়ার পরে জাতীয়তাবাদী ছাত্রদল ভিসির সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে গিয়েছিলেন। ছাত্রলীগ তাদেরকে নীল খেতে সামনে সাপের মতো পিটিয়েছে। ঠিক একই সময়ে আজকে যারা ছাত্র ঐক্য জোট নামে করলেন, তাদের মেজর শিবির, ছাত্র শিবির, তারা ছাত্রলীগ নাম ধারণ করে তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছেন, হলে অবস্থান করেছেন, তাদের সাথে নৌকা স্লোগান দিয়েছেন এবং তাদের সাথে মিলেমিশে রাজনীতিটা করেছেন। খুব যারা একটু অসহনীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, যাই আমি এত না বলে আমি বললাম যে ছাত্রলীগের আস্তিনের নিচে, লুঙ্গি টুঙ্গি না বলে আস্তিনের নিচে একেবারে তারা আশ্রয় প্রশ্রয়ে বেড়ে উঠেছেন। 5ই আগস্টের পরে তারা এও বলেছেন যে ছাত্রলীগ যে ফেরাউনের ঘরে যেভাবে মুসা বেড়ে উঠেছিলেন, আমাদের ছেলেরা তেমনি করে ছাত্রলীগের ঘরে বেড়ে উঠেছে। এটা এর কৌশল ছিল। তো আমি জিজ্ঞেস করি, আজকে যদি সাদ্দাম হোসেন যদি এসে বলে, ছাত্রলীগের সাদ্দাম যদি এসে বলে আমি তো শিবির করতাম, আমি ছাত্রলীগকে ঐতিহাসিকভাবে একেবারে ডুবিয়ে দেওয়ার জন্য আমি শিবিরের পক্ষেই কাজ করেছি, যার জন্য আজকে ইতিহাস থেকে ছাত্রলীগের নাম বিলুপ্ত হয়ে গেছে, আমি তো শিবিরেরই কর্মী ছিলাম। সেটা তো মনে করেন শিবিরকে নিয়ে সেই পর্যালোচনা তো হবে, কিন্তু ছাত্রদল গত 17 বছর ক্যাম্পাসে জায়গা করতে পারেনি, ঠিক আছে। শিবিরও বেশ কিছু কৌশল, কলা কৌশল, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। গত 1 বছর ধরে ছাত্রদল যেই ক্যাম্পাস রাজনীতি করেছে, তার পরিপ্রেক্ষিতে এখন যে ফলাফল জাকসুতে কি হতে যাচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারছি। সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা বলল যে সাধারণ ছাত্র নাম দিয়ে, ছাত্রদল যখনই বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে কমিটি করতে গিয়েছে, তখন তারা রাত্রিবেলা যে মব বেরিয়েছে, এদের মধ্যে দেখবেন ক্যান্ডিডেটও আছে এখন শিবিরের, যে তারা সাধারণ ছাত্র নাম দিয়ে বললো এই বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের কমিটি করতে দেওয়া যাবে না। তো এই যে বিরূপ একটা পরিবেশ, এটা যে অন্য একটা কৌশলের নতুন একটা পরিস্থিতি দিয়ে 1 বছর গিয়েছে। এখন তো সবাই লেজুরের রাজনীতি হয়ে গেছে এবং রাজনীতিটা লেজুরেরই হতে হবে। যে ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে ছাত্রদল অবস্থান নিতে পারছে না, এটাই কি তাহলে বাস্তবতা? আমি পয়েন্টটা মেক করি। বিষয়টা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরুন এই যে ছাত্র দল কোনো কমিটি করতে পারে নাই এবং তারা ভিতরেই ছিল, ছাত্রলীগ নাম দিয়েছিল আগে। 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পর তার রূপান্তরিত শিবির, ছাত্রলীগ থেকে রূপান্তরিত শিবির। তো এখন যখন সব প্রকাশ হয়ে গেল, এখন তো আর
সেই পরিস্থিতিটা থাকবে না। আমাদেরকে এই পরিস্থিতিটার জন্য অপেক্ষা করতে হচ্ছে যে এটা বোঝানোর জন্য তারাও যে তাদের যে মুখোশ ছিল। আপনাকে আমি অন্য একটা জায়গায় আসি, একটু পেছনে নিয়ে যাই। পেছনটা হলো আমরা 86-87 সালে এরশাদের আমলে আমরা একটা ঢাকা আলিয়া মাদ্রাসা একটা কমিটি করেছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের। আমি তখন জাতীয়তাবাদী ছাত্র দলের দপ্তর সম্পাদক, দপ্তর আমার হাতে ছিল, আমি সাহিত্য প্রকাশন সম্পাদক। তো আমরা যখন কমিটিটা করে আসলাম, এই কমিটির কনভেনার ছিল নাম হলো আলী আকবর চুন্নু। তো তারা রাত্রে শিবির ঘেরাও দিয়া ছাত্রাবাসে সবাইকে কুপিয়েছে, কাবাবে যেভাবে পোজ দেয় এইভাবে পোজ দিয়েছে। সামনে দিনগুলো ছাত্র দল কিভাবে শিবিরকে মোকাবেলা করবে আমি 1 মিনিটে শেষ করি বিষয়টা। তারপরে ওইখানে যখন আলী আকবর চুন্নু লাফ দিয়ে পড়ে দোতলা থেকে প্রাণ বাঁচালেন, আর তিনি ওই আলিয়া মাদ্রাসায় কোনদিন যেতে পারেন নাই। এখন আসুন, আমি আলিয়া মাদ্রাসায় যদি বলি, এই ঢাকা আলিয়া মাদ্রাসা, সিলেট আলিয়া মাদ্রাসা, খুলনা, চট্টগ্রাম, অন্যান্য আলিয়া মাদ্রাসায় একটা নির্বাচন দিক, ডাকসু এদের একটা ছাত্র সংসদ নির্বাচন দিক, এবং কোন সংগঠন যদি একটা প্যানেল দিতে পারে, আপনি আমাকে বলবেন কাউকে প্যানেল দিতে পারবে না। এখন ছাত্রলীগ যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভালো ব্যবহারের মুখোশটি দেখায়, এটা হচ্ছে হায়েনার বাচ্চা ছাগলের মুখোশ পরে মেয়ে করছে, আর সবাই আদরে পিঠ বুলিয়ে দিচ্ছে। আসলে হচ্ছে এটা যে এরা যখনই গায়ে গোতরে যৌবন প্রাপ্ত হয় তখন হয় হায়েনা, এর আগ পর্যন্ত ছাগলের মুখোশ পরে থাকে। এই হলো আমার। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরবো আপনার কাছে। রাশেদ খান, আপনার কাছে এই বিষয়ে আসতে চাই। মোশাররফ আহমেদ ঠাকুর বলছিলেন শিবির হায়েনার রূপ লুকিয়ে ছাগলের রূপ ধারণ করেছে। ছাগলের রূপ ধারণ করাতেই কি ডাকসু নির্বাচনে বাজিমাত? শিবিরের এই ভূমিধস বিজয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমি তো শিবিরের কেউ না যে এই প্রশ্নের উত্তর আসলে। রাজনীতিক হিসেবে আপনার একটা বিশ্লেষণ তো নিশ্চয়ই থাকতে পারে। না, সেটা ঠিক আছে, কিন্তু এই প্রশ্নের উত্তর মনে হয় শিবিরের কেউ দিলেই ভালো হয়। তারপরেও যেহেতু প্রশ্ন করলেন, আমার মনে হয় এই ধরনের হায়েনা বলা, ছাগলের রূপ, এই শব্দগুলো অ্যাভয়েড করাটাই বেটার। কারণ আমরা আসলে পরিবর্তনের দিকে যাচ্ছি। আমাকে চিন্তা করতে হবে যে ঠিক আছে, শিবির জিতেছে, খুব ভালো কথা, আমারও তো জেতার সুযোগ ছিল, আমি কেন পারলাম না? তার মানে আমাকে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে হবে, যেটা আমি ব্যর্থ হয়েছি। এবং আমি ব্যর্থ হয়েছি এর মানে এই নয় যে আমি আগামীতে জিততে পারবো না। বিএনপি বড় একটি দল, ছাত্রদল বড় একটি সংগঠন। তারা যদি খুব ভালোভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের সাথে মিশে যায়, আমার মনে হয় যে বছর খানেকের মধ্যে তারা খুব ভালো একটা পজিশনে চলে যেতে পারবে। এটা সত্য, আপনাকে মানতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছে, আমরা হলে থাকতে পেরেছি। আমি নিজেও 5.5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ছিলাম, কিন্তু আমি কখন আর হলে থাকতে পারলাম না বা ঢুকতে পারলাম না। 2018 সালের 8 এপ্রিল রাতে যখন ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটে, তখন অভিযোগ দেওয়া হলো যে আমার নির্দেশনা এটা ঘটেছে, এবং পরবর্তীতে আমার নামে মামলা হয়। আমি একমাত্র হুকুমদাতার আসামি হই, আমি জেলেও গিয়েছি এই মামলায়। তো যাই হোক, যখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে চলে গেলাম, তখন আর হলে থাকতে পারিনি। ঠিক একইভাবে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সবসময় রাজপথে প্রকাশ্যে স্লোগান দিয়েছে 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি স্যার, স্বৈরাচার এবং ফ্যাসিস্ট, নানান ধরনের বক্তব্য হাসিনার বিরুদ্ধে সরাসরি দিয়েছে। হ্যাঁ, শিবিরও দিয়েছে। তবে সেইটা আসলে তারা যেভাবে ছাত্র অধিকার পরিষদ বা ছাত্র দল যেভাবে আসলে প্রকাশ্যে দিতে পেরেছে বা কিছু কিছু সুযোগ হয়েছে, সেটা শিবিরের ক্ষেত্রে হয়নি। কারণ শিবিরকে এক ধরনের নিষিদ্ধ বলা যায় ওই সময়। মানে শিবির মানেই তাকে মারা যায়, তাকে কুপানো যায়, তাকে আবরার ফাদের মতন পিটিয়ে হত্যা করা যায়। এই ধরনের ব্যবস্থা হাসিনা তৈরি করেছিল। আমি এইটা কেন ব্যবস্থা বললাম, মানে এইটা ছিল এক ধরনের নিয়ম বা নীতির মধ্যে। ও শিবির ওকে যা ইচ্ছা তাই করা যায়, যেটা ছাত্র দলের ক্ষেত্রে অতটা অমানবিক হয়নি, ছাত্র অধিকার পরিষদের ক্ষেত্রে অতটা অমানবিক হয়নি।
যদিও তাদের উপর জুলুম হয়েছে, ছাত্রদলের অসংখ্য নেতাকে রাশিদ ভাই, ক্রসফায়ার দিয়ে হত্যা এই করা হয়েছে। প্রসঙ্গে আমার একটা ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে প্রশ্ন, সেটা হলো ধরেন ছাত্রলীগের আস্তিনের নিচে মোশাররফ ভাই যেমনটি বলছিলেন বা অনেকেই বলে থাকেন যে তারা গুপ্ত অবস্থা থেকে রাজনীতি করেছে, ছাত্রলীগ সেটা পরিচয় পায়নি। আপনারা যারা অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্ট করেছেন, ক্যাম্পাসগুলোতে অ্যান্টি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মুভমেন্ট করেছেন, আপনি বলছেন যে আপনাদের পাশাপাশি ছাত্রদল স্লোগান দিয়েছে, শিবিরও স্লোগান দিয়েছে, আপনাদের কাছেও কি তৎকালীন শিবিরে যারা ক্যাম্পাসের ভিত্তিক রাজনীতি করতেন গুপ্ত ছিলেন কিনা? আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দেব, যেহেতু সহজ প্রশ্ন এবং যেটা নিয়ে সবসময় আলোচনা হয়। আমি একটু আমার বক্তব্যটা শেষ করি। তো আমি যেটি বলছিলাম, যে কারণে শিবিরের যারা মহানগর পর্যায়ে রাজনীতি করেছে তারা অনেকটা ঝটিকা মিছিল বা ছোট্ট প্রোগ্রাম করে শেষ করে দিয়েছে যে আমরা মাঠে আছি। আবার যারা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের রাজনীতি করতো তারা আসলে প্রকাশ্যে পরিচয় দিতে পারেনি। তখন তারা কেউ বাঁধনের সাথে যুক্ত হয়েছে সাংগঠনিক কার্যক্রমের মধ্যে যুক্ত থাকার জন্য, কেউ সাংবাদিক সমিতিতে, কেউ বিভিন্ন সমিতি, জেলা সমিতি বলেন বা বিভিন্ন ধরনের সংগঠন তারা তৈরি করে, সামাজিক মানবিক এ ধরনের সংগঠন তৈরি করে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কানেক্টেড থেকেছে এবং তাদেরকে নিয়ে একটা সভা সেমিনার করার বিভিন্ন সংগঠন তারা কিন্তু তৈরি করে ফেলিয়েছে। এই জন্য তারা এই যে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পর্ক, এটা তারা ধরে রাখতে পেরেছে। আপনি মনে করেন যে সূর্য সেন হলের বাঁধনের সভাপতি, আপনি অন্যদিকে কিন্তু আপনার আরেকটা রাজনৈতিক পরিচয়, আপনি শিবিরের ওই হলের সভাপতি, আবার বাঁধনের সভাপতি। আমি আপনার একটা পরিচয় জানি, আর একটা পরিচয় জানতাম না। 5 আগস্টের পরে সেটা আমি জানছি। শিবির এখন বলছে যে ডিফেন্স স্ট্র্যাটেজি হিসেবে তারা এই পরিচয়টা নিয়েছিল। তার মানে কি, এই পরিচয়ে থাকার কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যে মিশেছিল, এই জন্য তারা নির্বাচনে তারা কিন্তু ভোটটা বেশি পেয়েছে, যে তাদের সাথে আগে থেকে সম্পর্ক ছিল। বাঁধনের যে মানুষ, যে ভাই, তার পুরো হলে একটা আগে থেকে পরিচিতি যে আছে। সম্পর্ক ছিল সেই সম্পর্কের খাতিরে গত 1 বছরে আরো বেশি সম্পৃক্ত হতে পেরেছে। গত 1 বছরে তারা কি কি কাজ করেছে দেখেন। তারা প্রত্যেকটা হলে পানির ফিল্টারিং দিয়েছে। কুরবানির ঈদে তারা আসলে প্রত্যেকটা হলে গরুর মাংস বিতরণ করেছে, যারা ঈদে বাড়িতে যেতে পারেনি। এছাড়া তারা বিভিন্ন শিক্ষার্থীকে তারা কিন্তু তাদের বিভিন্ন জামাতের বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন বৃত্তিদাতা প্রতিষ্ঠান, সেখান থেকে কিন্তু বৃত্তি দিয়েছে প্রত্যেকটা হলে, আমি নিজে জানি। এছাড়া একজন শিক্ষার্থীর বাবা মনে করেন ক্যান্সারে আক্রান্ত, শিবিরের পক্ষ থেকে তাদের তহবিল থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এনজিও অ্যাক্টিভিজম, এটা বিভিন্ন ধরনের শিক্ষার্থী আমি শেষ করি, বান্ধব কার্যক্রম এটা শিবির আসলে এই কাজে অভ্যস্ত, যে কাজের সাথে ছাত্র দল বলেন, ছাত্র অধিকার পরিষদ বলেন, অন্য সংগঠনগুলো অভ্যস্ত না। তারা মিছিল, মিটিং, হাসিনা বিরোধী আন্দোলন এগুলোতে অভ্যস্ত। এখন সাধারণ শিক্ষার্থীরা তাদের যে মোটিভেশন, আমার কাছে মনে হয়েছে যে কোন ছেলেটি কতবার জেল খেটেছে, কতবার মার খেয়েছে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ডন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে নাই। বরং কে আমার পাশে ছিল, কে আমার সাথে ছিল, কাকে আমি পেয়েছি, 14-15 বছর কার দ্বারা উপকৃত হয়েছি, এই স্ট্র্যাটেজির জায়গা থেকে তারা একাডেমিক নেতাকে ভোট দিয়েছে, রাজনৈতিক নেতাকে ভোট দেয়নি। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে জানতে চাই, ছাত্র দলের তাহলে কি গত 1 বছরের স্ট্র্যাটেজিক্যালি কোনো ধরনের ভুল আপনি দেখেন কিনা? ভুল না, জাতীয়তাবাদী ছাত্রদল ওই সময় আওয়ামী লীগের সময় যে প্রতিরোধের মুখোমুখি ছিল, এবং গত 1 বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদল হল কমিটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে গেলেই সাধারণ ছাত্র নাম দিয়ে মব সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি, আমরা কোনো দলীয় রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয় অঙ্গনে হলের ভিতরে আমরা করতে দিব না। এটা একটি বিষয়, ছাত্রদল যে সংগঠিত হবে এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাকে বলতেছি যে আমার সত্য কথাটা বলতে হবে, এটা পক্ষে গেলে হোক বিপক্ষে গেলে হোক, বিবেচনার জন্য, আপনার দর্শক শ্রোতার বিবেচনার জন্য, যে 2001 থেকে 6 পর্যন্ত বিএনপির 4 দলীয় জোটের রাজনীতির সময় তখন শিক্ষামন্ত্রী উসমান ফারুক, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তাদেরকে দিয়ে তারা যে কাজটি করিয়েছেন, বা দেশনেত্রী বেগম খালেদা জিকে দিয়ে করিয়েছেন, যে দাখিল এবং আলিম পাস ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এখন দেখুন যে আপনি মনে করে দেখুন, আমরা ইসলামিয়াতে 10 ভাগের 1 ভাগ এফোর্ট দিয়ে 80, 82, 85 পেয়েছে, আর আমরা একই সাথে ফিজিক্স কেমিস্ট্রিতে গিয়ে দেখুন 60 নাম্বার, 67 নাম্বার কত, 65 নাম্বার কত। তো এই কারণে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়ুয়া ছেলেরা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পদ্ধতি,
200 নম্বরের মধ্যে 80 নম্বর হলো এসএসসি এবং এইচএসসি 40-40। তো এইখানে সে 80 নম্বরের মধ্যে 76 নম্বর 75 নম্বর পায়। আর আমার ছেলেটা এসএসসি এইচএসসি মিলিয়ে পায় 60-65। এখানে সে 15 নম্বর থেকে 20 নম্বর পিছিয়ে থাকে। তো সে এখানে রিটেন ভাইবা সব মিলিয়ে এটা কভার করতে পারে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গবেষণায় দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে প্রায় 60% মাদ্রাসার ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। তো আমি আপনাকে বলি যে এই বিশ্ববিদ্যালয় গত 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টারিস্টিক্সে থাকে নাই। এটা একটা ডেমোগ্রাফিক চেঞ্জ সেখানে আসছে, একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়েছে। ওয়ান নাম্বার 2 এটা ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ হয়েছে। নাম্বার 3 যারা আলিয়া মাদ্রাসাতে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো আদর্শের প্রচারই করতে দেওয়া হয় না, সেই পরিবেশটা থেকে এইখানে আসছে। তো এই কারণে সে তার যে মিথস্ক্রিয়াটা হওয়ার কথা ছিল, যেভাবে যে এই মিথস্ক্রিয়াটা আমাদের যেভাবে হয় এভাবে হয় নাই, অনেকটা একপাক্ষিক হয়ে গেছে, একপাক্ষিক হয়েছে। তো সেইটা আরেকটা হচ্ছে, আমি আপনাকে আরেকটা ছোট্ট বিষয় আপনার নজরে আনি। গ্রামীণ জনপদে গত 1 বছর ধরে যে আওয়ামী লীগকে কারা প্রতিরোধ করছে, আওয়ামী লীগকে প্রতিরোধ করছে বিএনপি, বস্তুত রিয়েলি বিএনপি গ্রামীণ জনপদে। তো এদের আত্মীয় স্বজন যারা আক্রান্ত বা যারা প্রতিরোধের সম্মুখীন আওয়ামী লীগের, এদের ছেলে মেয়েরা যারা ছাত্রলীগ করতো না, এরাও তো ছাত্রদল বা বিএনপির সমর্থকদের উপর কি বলে ছাত্রদলের উপর বিরূপ মনোভাবাপন্ন। এই ক্ষেত্রে ছাত্রদল একটা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তো আমি আপনাকে সর্বশেষ কথা বলি যে আমরা এই স্লটে আইডিয়াটা হচ্ছে এইরকম যে ডাকসু কখনোই একটি একান্তই ছাত্রদের সিবিএ না, যে এই ডাইনিং হলের ডাইলটা একটু ঘন করে দাও আর হলে বুঝতে পারছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোটামুটি হয়তো বা একই ফলাফল, লাইব্রেরিতে 5টা বই বাড়িয়ে দাও, 5টার জায়গায় 7টা বই দাও, এই সিবিএ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বস্তুত সারা বাংলাদেশের ছাত্রদের অধিকারের কথা বলে, গবেষণার কথা বলে। গবেষণার টাকাটা আসে কোথা থেকে? মন্ত্রণালয়ের থেকে। সেই যে আমাদের ছাত্রাবাসের সিট সংখ্যা বৃদ্ধি করো, এটা কোথার থেকে আসে? মন্ত্রণালয় থেকে। তো ডাকসুর যে মূল কাজটা বেসিক্যালি 100% রাজনৈতিক, এটা সামাজিক না। আচ্ছা, এটা 100% রাজনৈতিক, এটা সিবিএ এর মতো না। এই বোধটা আগামী 1 বছরের মধ্যেই আমি মনে করি চেঞ্জ হবে, এবং চেঞ্জ হলে পরে আমি মনে করি যে আমি রাশেদের সাথে একটা বিষয়, সেটা হয়তো সেটা হবে, সেটাও যা কিছুই ঘটুক, বিএনপি একটা পজিটিভ পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের জন্য রাজনীতিটা করবে এবং করে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হাসান আল মামুন মানিকগঞ্জ থেকে বলছি। জি, আমার কথাটা হচ্ছে 5 আগস্টের পর যে বিএনপির চাঁদাবাজি, মাস্তানি, দখলদারিত্ব, এটা দেখে মানুষ মুখ ফিরিয়ে নিছে বিএনপির উপর থেকে। মানুষ অতিষ্ঠ, এই প্রোডাক্ট আর দেখতে চায় না। এই জন্যই ঢাবির পর যাবি, যার ফল আমরা দেখতে পাচ্ছি। বিএনপির পতন ধরেছে, এটা ক্যান্সার আক্রান্ত হয়েছে। একজন দর্শক প্রশ্ন করেছিলেন, মানে অনেকটা বলা যায় মতামতই দিয়েছিলেন যে 5 আগস্টের পর বিএনপি ছাত্রদলের চাঁদাবাজি এবং রাহাজানি সবকিছু মিলিয়ে এটার একটা প্রভাব নাকি তিনি দেখছেন ছাত্র সংসদ নির্বাচনে। রাশেদ খান, আপনার কাছে জানতে চাই, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল এখন পর্যন্ত হয়েছে, হতে যাচ্ছে, সামনে আসছে, অনেকটাই বোঝা যাচ্ছে, এটা কি ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে? ধন্যবাদ। দেখেন, বিএনপির একজন সিনিয়র নেতা আলতাফ হোসেন ভাই, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আমরা লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, এগুলো আমাদের নেতাকর্মীরা অনেকে দখল করছে, আর জামাতে ইসলাম তারা সচিবালয়, বিশ্ববিদ্যালয় দখল করছে। দেখেন, দখল কিন্তু হয় একটা পজিটিভভাবে, একটা নেগেটিভভাবে। তদবিরের মাধ্যমে অনেক কিছু হচ্ছে, মানে নিয়োগ হচ্ছে, এটা সত্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে, কোন প্রক্রিয়া হয়েছে আমি জানি, এখানে আমি বলবো না, কিন্তু আমি জানি তদবিরের মাধ্যমে হয়েছে, কোন দল করেছে সেটাও জানি। এখন আমরা আসলে মানে নেগেটিভ পলিটিক্স যেটা বাংলাদেশে ছিল, ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারিনি। বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা, সেটার পরিবর্তন হয়েছে। ভাইরা এক সময় ছাত্রদলের রাজনীতি করেছে, এখন ওই টাইপের রাজনীতি এখন আর বাংলাদেশে চলবে না। ওই সময় এক হলের সাথে আরেক হলের মানে গোলাগুলি চলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90-এর দশকে, এরপরে হয়েছে। কিন্তু এখন তো কোনো একটা হলে আপনার হাতে ছোট্ট একটা ছুরি থাকবে, আম কেটে খাওয়ার
মানে ছুরি, এটাও কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করবে না, ওকে সাথে সাথে ধরে জেলে পাঠিয়ে দিবে। অর্থাৎ অনেক পরিবর্তন হয়েছে। আবার এই শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে নেমে বাঁশের লাঠি এবং যার হাতের কাছে যা পেয়েছে, ইট বলেন পাথর বলেন, এইটা দিয়ে কিন্তু আবার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু শিক্ষার্থীরা এখন কিন্তু পজিটিভ পরিবর্তন চায়, বিশেষ করে এই প্রজন্মের যারা। এখন আপনি যদি তাল মেলাতে না পারেন তাহলে আপনি লুজার হবেন। আপনি যদি মনে করেন ছাত্র রাজনীতি মানে একটু ভাবভঙ্গি থাকবে, আমার পিছনে 10 জন থাকবে, নেতা যাচ্ছে, নেতাকে সাধারণ শিক্ষার্থীরা এসে হ্যান্ডশেক করবে, এই রাজনীতি নাই। এখন নেতাকে সাধারণ শিক্ষার্থীর কাছে যেতে হয়। ডাকসু নির্বাচনে দেখলেন না, যারা বিভিন্ন প্যানেল দিয়েছে, এমনকি ছাত্র দলের প্যানেল বলেন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, সবাই কিন্তু শিক্ষার্থীদের কাছে ছুটে গিয়েছে। তো এই যে রাজনীতির একটা পরিবর্তন শুরু হয়েছে, এই পরিবর্তনে সবাই যদি মানায় নিতে পারে, এইবার হয়তো শিবির এসেছে, এরপরের বার ছাত্রদল আসবে, তারপরের বার ছাত্র অধিকার পরিষদ আসবে, এমনকি বাম সংগঠন আসবে বা অন্যান্য ইসলামিক সংগঠনগুলো আসবে। অর্থাৎ এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আপনাকে যুক্ত হতেই হবে। আপনি আগের সিস্টেমে থেকে কোনোভাবেই কাভার করতে পারবেন না। আরেকটি প্রশ্ন আপনি আমাকে করেছিলেন যে গুপ্ত রাজনীতি। দেখেন, যেটা শিবির এখন যেটা বলছে ডিফেন্স মেকানিজম, তারা এই ডিফেন্স মেকানিজম ফলো করেছে যখন তাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। তবে দেখেন, ছাত্র দলের যে পলিটিক্সটা ছিল, ছাত্র অধিকার পরিষদের যে পলিটিক্সটা ছিল, ধারাবাহিকভাবে রাজপথে থাকা। এখন রাজপথে যদি ধারাবাহিকভাবে না থেকে শুধুমাত্র একাডেমিক কাজ, সামাজিক মানবিক কাজের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যেতেন, অর্থাৎ শিবির যে স্টাইলে পলিটিক্সটা করেছে সেম স্টাইলে যদি ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ পলিটিক্স করতো, এই বাংলাদেশে কি হাসিনার পতন হতো না। কিন্তু ডাকসু নির্বাচনটা হলো, জাকসু নির্বাচন হলো, এই একাডেমিক পলিটিক্সটা করার কারণে, সামাজিক মানবিক পলিটিক্স করার কারণে এর একমাত্র কিন্তু বেনিফিশিয়ারি শিবির হলো। ছাত্রদল আউট, ছাত্র অধিকার পরিষদ আউট, অন্য সবাই আউট। তাহলে এখন কি করতে হবে? গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে এখন অন্যান্য ছাত্র সংগঠন তাদেরকে এখন এই সামাজিক মানবিক শিক্ষার্থী বান্ধব পলিটিক্সে যুক্ত হতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে রাজপথ ছেড়ে এখন আবার বইয়ে, এখন তারপরে তার রাজপথে সামাজিক থাকার কোনো প্রয়োজন নাই। এখন তো পরবর্তীতে একটা কখনো fascist কখনো যদি প্রয়োজন পড়ে তাহলে কি একই স্ট্র্যাটেজি ফলো করবে নাকি? না, পরবর্তীতে যদি অবশ্যই প্রয়োজন পড়ে তাহলে তো আপনাকে ওই শুধুমাত্র সামাজিক মানবিক কাজের মাধ্যমে আপনি হাসিনার মানে তখন আপনারাই লড়াই সংগ্রাম করবেন, আবারও দিন শেষে ফসল ঘরে তুলবে আরো একজন। কি করবেন? আমি তো এ নিয়ে একাধিকবার বক্তব্য দিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করি একটু। ছাত্রদলের আবিদ যে সংগ্রামটা করেছে, আমাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা 4 বার জেল খেটেছে, তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে, তার নামে 11টি মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম ছাত্ররা তাকে পছন্দ করেন, আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? ছাত্ররা পছন্দ করেছে যে তার পাশে দাঁড়িয়েছে, বৃত্তির ব্যবস্থা করে দিয়েছে, তার বাবা অসুস্থ হলে 5 লাখ টাকার ম্যানেজ করে দিয়েছে। এখন কিছু করার নাই তো। এখন তাহলে রাজনীতির স্ট্র্যাটেজি যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে এই স্ট্র্যাটেজিতে ধরেন ডাকসু বা জাকসু বা বিশ্ববিদ্যালয়গুলোতে হলো এই স্ট্র্যাটেজি তো অন্তত তাহলে জাতীয় নির্বাচনে অন্তত প্রভাব ফেলবে। জি, আমি সেখানে আসতাম। দেখেন, সবসময় যে আপনি এই ছাত্র সংসদ নির্বাচনে ভালো করলে জাতীয় নির্বাচনে ভালো করবেন সেটা আমি বিশ্বাস করি না। মান্না ভাই একটি বক্তব্য দিয়েছেন যে আমি তো 2 বারের ভিপি ছিলাম, আমি দল করতে পারি নাই, আমি এমপি মন্ত্রী হইতে পারি নাই, সুতরাং সবসময় যে ডাকসুর ভিপি হইলেই বিশাল কিছু হয়ে যাবে সেটি না। আমাদের নুরুল হক নূর, আমার মনে হয় যে তিনি মনে হয় ডাকসুর ভিপি যারা হয়েছে সব থেকে আলোচিত, এবং তিনি দল গঠন আমরা সবাই মিলে করতে পেরেছি। রাশেদ ভাই, ধরেন ব্যক্তি ভিপি, ব্যক্তি জিএস তারা কিছু করতে পারুক না পারুক সেটা হয়তো বা পরের প্রশ্ন। আমি যদি দলের হিসাব করি, যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের একটি জয় হয়েছে, তাহলে জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী তেমন কোনো ইতিবাচক প্রভাব, মানে এই ধরনের কোনো প্রভাব সামনে নির্বাচনে দেখছেন? কিছুটা হয়তো প্রভাব পড়বে, কারণ আমি আরেকটা টকশোতে ছিলাম, সেখানে বিএনপির একজন নেতা বলছেন যে আমি দেখলাম যে তার বাসা রাজশাহীর বাঘাতে, যে একটা চায়ের দোকানে জামাতের কিছু নেতাকর্মীরা জড়ো হয়েছে, এই ডাকসুতে জেতার কারণে একসাথে মিষ্টি খাচ্ছে, অন্যান্য দলের বা অন্যান্য মানুষকেও ডাকছে। তো বললো যে এই উদযাপনটা তারা সারা দেশে ছড়িয়ে দিয়েছে এবং এই পজিটিভ ফলাফলটা তারা সারা দেশে কাজে লাগাতে চায়। এটা জামাতের স্ট্র্যাটেজি হতে পারে। তবে আমি যেহেতু রাজনীতি করি, গ্রামগঞ্জে যাই, আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে মানুষের সাথে আমি মিশি, দেখেন
সামাজিক নিয়ন্ত্রণটা খুব গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে সামাজিক নিয়ন্ত্রণ দুইটা দলের মধ্যে সীমাবদ্ধ, আওয়ামী লীগ, বিএনপি। এখন তো আওয়ামী লীগ গণকেস, যে কারণে এই সামাজিক নিয়ন্ত্রণটা এখন পুরোপুরি বিএনপির হাতে। এলাকার মাতব্বর যেদিকে বলবে সেদিকে কিন্তু ভোট সাধারণ মানুষ দেয়, কারণ তার কাছে বিচার আচার বিপদে পড়লে যেতে হয়। কাউন্সিলর বলেন, সাবেক চেয়ারম্যান বলেন, এমনকি সাবেক এমপি বলেন। আপনার বক্তব্য পরিষ্কার, আমি মনে হয় বুঝতে পেরেছি। এই বিষয়ে মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসতে চাই। রাশেদ খান যেভাবে ব্যাখ্যা করছিলেন সেটা তো ব্যাখ্যা দেখছিলামই। এখন আপনার কাছে জানতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সবচেয়ে উদ্গ্রীব বিএনপি, অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন অন্যান্য দল, তাদের প্রথম চাওয়া আমি যদি বলি পিআর এবং আরও বেশ কিছু বিষয়, এবং সেগুলোর জন্য যদি নির্বাচন কিছুদিন পেছাতে হয় সেটা নিয়েও সম্ভবত তারা আপত্তি করবেন না। আমি যেটা জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিকভাবে ছাত্র শিবির যেই সক্ষমতার পরিচয় দিয়েছে, একইভাবে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে জামায়াত ইসলামীর যেই সাংগঠনিক শক্তি, তার বিপরীতে বিএনপির সাংগঠনিক শক্তিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, যে আমাদের ৭৮, ৮০ এবং ৮২ জানুয়ারি 3টি ডাকসু নির্বাচন হয়। দুটাতে ডাকসু, প্রথম দুটা ডাকসুতে মান্না ভাই ভিপি আর আখতারুজ্জামান জিএস, আর ৮২তে আক্তার বাবলু, মানে জিএস আক্তার এবং বাবলু জিয়াউল হক বা জিয়াউদ্দিন বাবলু, উনি পরে এর সাথে সাথে যান, উনি জিএস হন। এবং এই যে আলী রিয়াজ তখন ওই সাহিত্য সম্পাদক ছিলেন ওই ডাকসুতে, ৮২ ডাকসুতে। তো আমি বলছি যে ওই সময় আমরা শুধু একটা জিনিস, জাতীয়তাবাদী ছাত্রদল একটা জিনিস এনশিওর করেছে, যে কেউ যেন ব্যালট বাক্স ছিনতাই না করে যে নির্বাচিত হোক। ৭৮, ৭৯, ৮০ এবং ৮২, মানে ৮১তে নির্বাচনটা হলো না, জিয়াউর রহমান মারা যাওয়ার কারণে নির্বাচনটা পিছিয়ে ৮২ জানুয়ারিতে চলে গেল। তো আমরা আমাদের দল এইটা তারেক রহমান এনশিওর করেছেন যে ফলাফলটা যাই হোক, যেন নির্বাচনটা ডাকসু কোনো নির্বাচনের ভণ্ডুল না হয়। এটা হলো আমি মনে করি এটা হলো বিএনপির ছাত্র সংগঠনের প্রথম ধৈর্য সফলতা। এটা একটা। 2 নম্বর হলো, আমি আপনি বলে আপনার একজন দর্শক শ্রোতা, এখানে আমি ওনাকে খুব শ্রদ্ধার সাথে মনে করিয়ে দিতে চাই। আমরা এখানে 3 জন মানুষ বসে আছি। একজন উনি ঝিনাইদহ থেকে বলছেন, মানিকগঞ্জ থেকে বলছেন, ওনার মানিকগঞ্জের একটা আসনেও জামায়াত কোনো আসনেই তার 10,000-এর বেশি ভোট নাই। আপনি ঝিনাইদাতে আমি খুব ভালো করেছেন, ঝিনাইদা যারা ছিলেন, শহীদুল ইসলাম বেল্টু, তারপর মশিউর রহমান, এরা আগে যারা ছিলেন, ঝিনাইদাতেও জামায়াতের কোনো আসনেই 10,000, 15,000 বেশি ভোট নাই। আমার হবিগঞ্জের 4টা আসন আছে, দুইটাতে 10,000 করে ভোট আছে, আর বাকি 2টাতে 5,000 করে জামাতের ভোট আছে। ওদের যা মিছিল, যা কর্মী, তাই ভোট। বিএনপির এখন কত ভোট আছে? বিএনপি, আমি আপনাকে বলছি, বিএনপি গণমানুষের রাজনীতি করে এবং মানুষের চেতনাকে, আমি বারবার বলছি, মানুষের চেতনাকে ধারণ করেই সে কর্মসূচিটা, কর্মকৌশলটা, কর্মপন্থাটা নির্ধারণ করে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির, আপনি দেখবেন যে বিএনপির যে 10 লাখ লোক সমাবেশ করব 31 অক্টোবর, বিএনপি সিদ্ধান্ত নিতে পারে নাই যে আমরা 5,000 পুলিশ মেরে ফেলবো আর 10,000 লোক মারা যাবে, হাসিনাকে পতন করে ফেলবো। সে বলছে যে না, আমি আরও আস্তে আস্তে আমি হাসিনা পচুক। তো এইভাবেই এগিয়েছে। আপনাকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, যে 2টা সময়ের রাজনীতি কিভাবে পাল্টে গেছে দেখুন। যেমন বলছে, এখন একটা আম কাটার ছুরি দেখলেও একে মনে করে ভিলেন ছাত্ররা। আমি আপনাকে মনে করে দিতে চাই, তারিখটা 13 ফেব্রুয়ারি, এইরকম রাত 10টা, 10:30, 11টার দিকে জোহরলখল থেকে 1985 সালের 13 ফেব্রুয়ারি, মানে 83 সালের 14 ফেব্রুয়ারি স্মরণে একটা মিছিল বের করেন ছাত্র সংগ্রাম পরিষদ। এফ রহমান হলের দিক থেকে জাতীয় ছাত্র সমাজ তারা গুলি করার পরে রাফুন বসুনিয়া, এখন যে জায়গাটা ভাস্কর্য দেখেন, এই জায়গাটাতে রাফুন বসুনিয়া মারা যান। রাফুন বসুনিয়ার লাশ নিয়ে যাচ্ছিল গোয়েন্দা বাহিনী এবং নতুন ছাত্র সমাজ। সেইখানে মাহবুবুল হক বাবলু ওই সময়ের প্রচার সম্পাদক এবং সানাউল হক আন্তর্জাতিক সম্পাদক, আমি ওই সময় ওই কমিটি সহ আন্তর্জাতিক সম্পাদক, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক। তো তারা ওই সময় গুলাগুলি করেই যে নতুন বাংলার ছাত্র সমাজের রাইফেলের গুলির সামনে
গুলাগুলি করেই গিয়ে রাফুল বসুনিয়ার লাশ আনতে হচ্ছে। এবং ওই সময় সারা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্ররা এদেরকে হিরো মনে করেছে যে এরা লাশটা আনতে পেরেছে। লাশ খালি হাতে আনা সম্ভব ছিল না, কিন্তু লাশ ওই সময় অস্ত্র দিয়ে অস্ত্র মোকাবেলা করতে হয়। কিন্তু সেই রাজনীতি আমি আপনাকে বলছি সময়ের প্রেক্ষাপটে এখন এই পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আজকে 35 বছরে একটা নতুন পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটাকে আমি মনে করি আমার দল উপলব্ধি করতে পারছে, ছাত্রদল উপলব্ধি করবে এবং যত বিরূপ পরিস্থিতিগুলোকে কৌশলের সাথে মোকাবেলা করবে, কর্মপন্থা নির্ধারণ করে তারা আলোচনা করে করবেন। এবং আমি আপনাকে সব শেষ কথা বলি যে আমি এইরকম মুনাফিকি করতে চাই না যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আমার 7 জনের একজন বীর, আমার 7 জনের একজন বীর মুক্তিযুদ্ধের। এই মতিউর রহমানকে আর তার সাথে যে মারা গিয়েছিল তার উনার সহকারী, সে হলো মিনহাজ, পাকিস্তানের। মিনহাজও ওই সময়ের শ্রেষ্ঠ বীর পাকিস্তানের, বাংলাদেশের বিপক্ষে। গুলাম আজম ওই সময় মিনহাজকে বীর বলেছেন আর মতিউর রহমানকে গাদ্দার বলেছেন, মতিউর রহমানকে সশত্রু বলেছেন, জাতীয় শত্রু বলেছেন। আজকে এই ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের উত্তরসূরি যারা জীবন দিয়েছেন, আমাদের জিসি দেব, এই যে জিসি দেব দার্শনিক, এরা যারা জীবন দিয়েছেন, ওদের সমাধিস্থলে গিয়ে বলো তো বলো যে তোমার গোলাম আজম যে বলেছে যে মতিউর রহমান গাদ্দার আর ফ্লাইট লেফটেন্যান্ট কি নাম যে মিনহাজ বীর, ওটা উল্টাও না। উল্টে এই মুনাফিকির রাজনীতি বাংলাদেশে আমরা করি না, ভোট পাই আর না পাই আমরা বাংলাদেশে একটা ইমানদারির সাথে একটা রাজনীতি করব। মোহাম্মদ রাশিদ খান, আপনার কাছে আসতে চাই, সময় একেবারেই কম। আজকে বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আপনি এই মন্তব্যের সাথে কতটুকু একমত, আর জাতীয় পার্টির এই অংশকেও কি আপনারা নিষিদ্ধ চান কিনা? ধন্যবাদ। যারা হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছে, যারা হাসিনার দোসর ছিল, সেটা যে অংশেই থাকুক না কেন, আমরা মনে করি তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। দেখেন, আমরা বারবার বলছি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়নি। এবং সেই ফ্যাসিবাদ এখনো পর্যন্ত এই অংশে সেই অংশে বিভক্ত হয়ে তারা কিন্তু ওই রিফাইন্ড আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কাঁধে ভর করে 2018 ইলেকশনেও তো বিএনপি ইলেকশনে গিয়েছিল, 6 জন সংসদ সদস্য হয়েছিলেন। তাহলে কি ভবিষ্যতে বিএনপি কেও নিষিদ্ধ করবে? না, 18 ইলেকশন তো সেটা তো সবাই ইলেকশনে গিয়েছে এবং দীর্ঘ সময় ইলেকশনে যাচ্ছে না। সুতরাং সেক্ষেত্রে এটা একটা তাদের ট্রায়াল ছিল যে আমরা ইলেকশনে যেয়ে দেখি যে আসলেই হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় কিনা। এখন যে নির্বাচনে সবাই পুরো জাতি কিন্তু সবাই এক প্রকার বলা যায় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে জয়ের ব্যাপারে। এখন এরপরেও আপনি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য আপনি 14 সালে একবার কাজ করলেন, আপনি 18তে তো করেছেন, আপনি এরপরে 24-এ করলেন, গণ অভ্যুত্থানের সময় ইলেকশনটা করলেন, মেনে নিলাম জন্য সেই দায় জাতীয় পার্টিকে নিতে হবে। আমি বলছি ঠিক আছে, আপনি 24-এ ইলেকশন করেছেন, গণ অভ্যুত্থান যে সময় শুরু হলো আপনি তো এতগুলো মানুষ শহীদ হতো না যদি আপনি সংসদ থেকে পদত্যাগ করতেন, সেটি করেননি। আমি আপনাকে একটা ইতিহাস বলি, দেখেন 4 তারিখে 4 আগস্ট আমি জিএম কাদেরের কাছে আমার একজন সহযোদ্ধাকে ফোন করাইছিলাম যে আপনারা পদত্যাগ করেন। সেই 4 আগস্ট পর্যন্ত জিএম কাদের চুন্নুরা পদত্যাগ করেনি। সুতরাং তারা কি জাতীয় বেঈমান? এরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে। ঠিক এই বিষয়ে জাতীয় পার্টির আসলে রাজনীতি নিষিদ্ধ বা কোনো মন্তব্য আছে কিনা? ভাই তো সবার আগে নিষিদ্ধ চাই, আমার আগে চাই। আমি আপনাকে বলি যে খুব সংক্ষেপে, সাথে আমি একমত। তারপরে আমি বলি যে আদর্শিকভাবে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের এই নিষিদ্ধকরণ চায় না। এই একটি রাজনৈতিক দলের নিষিদ্ধকরণটা হতে ইস্যু হতে পারে এবং ইস্যুটা সেটেল করার জন্য নিজেদের মধ্যে আলোচনা হবে। এটা হলো আমার বক্তব্য। নাম্বার 2 হচ্ছে আমি আপনাকে মনে করি যে আজকে যে আমরা আলোচনাগুলো করলাম এইটার আমি ক্লোজিং রিমার্কসের জন্য বলবো যে জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা কখনোই একসাথে যায় না সারা পৃথিবীতে, এবং সাম্প্রদায়িক রাজনীতির শেষ গন্তব্য হচ্ছে উগ্রবাদ এবং আমি শেষে বলবো যে গণতন্ত্রের উত্তরণের জন্য এই উগ্রতাকে পরিহার করবেন এবং গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি এবং সহিষ্ণুতার মাধ্যমে ভিন্ন মতকে সম্মান প্রদর্শনের এবং প্রক্রিয়াটাকে জারি রাখতে হবে, বিকল্পও নেই এই জারি রাখার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাশেদ খান আপনাকেও। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।